জুলাই বিপ্লবের আগ পর্যন্ত ১০৩ জনকে হত্যা করা হয়েছে। আমাদের নামে কয়েক হাজার মামলা দেওয়া হয়েছে, প্রায় ১০,০০০-এর অধিক মামলা দেওয়া হয়েছে, কয়েক লক্ষ আসামি করা হয়েছে। ডাইরেক্ট বিএনপি অফিসে গিয়ে ওনাদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিদের সাথে বসে আলাপ আলোচনা করা হয়েছিল যে আমরা নতুনভাবে এখন ক্যাম্পাসে কিভাবে রাজনীতি করতে পারি, আসেন মিলেমিশে আমরা কাজ করি। কিন্তু তারা তখন নিজেদেরকে অনেক বড় ছাত্র সংগঠন মনে করে, একক ক্ষমতার অধিকারী মনে করে তোয়াক্কা করতো না। ছাত্র শিবির আকস্মিকভাবে 4টা ছাত্র সংসদ জিতেছে, 1 মাস পরে যদি আবার ইলেকশন হয় তাহলে আর তারা জিতবে না, এটা হলফ করে লিখে দিতে পারে তারা। কোনো ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির দ্বারা কোনো ছাত্র সংগঠন নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে বা আক্রমণের শিকার হয়েছে বা মানে সাইবার বুলিং এর শিকার হয়েছে, এটার কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে অন্যান্য নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে আর হবে না। আমি এই জাতীয় সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং তাদের স্বৈরাচারী একটা মনোভাবের বহিঃপ্রকাশ দেখি। কোনো একটা মহলের চাপে পড়ে নির্বাচন কমিশন এটা করতে বাধ্য হয়েছে। প্রশাসনের উদ্যোগটা খুবই দুর্বল আমাদের কাছে মনে হচ্ছে। শরীফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণা করতে গিয়ে শহীদ হয়েছে। তার হত্যাকারীরা দেশের বাইরে নাকি চলে গিয়েছে পালিয়ে। তাদেরকে 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে যাওয়ার পরেও কেন গ্রেপ্তার করা সম্ভব হয় নাই? পালানোর সুযোগটা কেন দেয়া হলো? প্রশাসনের ভঙ্গুর অবস্থা। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের বিশেষ আয়োজন স্পেশাল টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। জনাব সাদ্দাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে নয়া দিগন্তের সকল দর্শকদেরকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন থেকে ছাত্র সংসদ স্থগিত করার একটা ঘোষণা এসেছে। বিশেষ করে শাকসু এবং ব্রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল এ মাসে। আগামী 12ই ফেব্রুয়ারির আগে আর কোনো নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন সহ কোনো ধরনের নির্বাচনই অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। তো ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? আসলে এটা তো খুবই দুঃখজনক বিষয় যে অনেক আগে থেকেই এই 2টা ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা ছিল। 20 এবং 21শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেভাবেই নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করছিল বিশ্ববিদ্যালয়ের। আমরা দেখতে পেয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদটি নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের আগেই মূলত তারা ডেট আবার চেঞ্জ করেছে। এই ডেটটা এর আগেও একাধিকবার চেঞ্জ করা হয়েছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে যে এখানে যে সকল শিক্ষকদেরকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া ছিল ছাত্র সংসদে, তারা একের পর এক নিজ থেকেই পদত্যাগ করছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এগুলো সবই বিএমপি মনা বা বিএমপির যে শিক্ষক সংগঠন রয়েছে তাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তার মানে তারা আসলে ইলেকশনটা চায় না বা ছাত্রদের যে ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক একটা সিস্টেম, একটা ধারা তৈরি হয়েছে ক্যাম্পাসগুলোতে, এটা তারা ব্যাহত করতে চায় এবং সেটা কাদের ইন্ধনে করতে চায় সেগুলো তো আসলে তাদের অ্যাটিটিউডের মধ্যে স্পষ্ট হয়েছে। অবশেষে ছাত্ররা যখন ঘেরাও করেছিল প্রশাসনিক কার্যালয়, তখন তারা বাধ্য হয়ে 25শে ফেব্রুয়ারি আবার একটা তারিখ দিয়েছে, সেটা নির্বাচনের পরে চলে গিয়েছে। আমরা হঠাৎ করে আবার গতকাল দেখলাম কোনো কথা ছাড়া, কোনো আলাপ আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন দেয়া হয়েছে। সেখানে অবশ্য তারিখটা নিচের দিকে আমি দেখলাম ভুল আছে, 12ই ফেব্রুয়ারি 2025 এরকম একটা তারিখ দেওয়া আছে। এখানে যেটা বলা হয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে অন্যান্য নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে আর হবে না। আমি এই জাতীয় সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং তাদের স্বৈরাচারী একটা মনোভাবের বহিঃপ্রকাশ দেখি। কারণ ছাত্র সংসদ নির্বাচনের যে তারিখটা ঘোষণা করা হয়েছে এগুলো অনেক আগেই ঘোষণা করা হয়েছে। এটা একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছোট একটি নির্বাচন, যে নির্বাচনকে একদম ম্যাসিভ স্কেলে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে না। আবার জাতীয় নির্বাচনের প্রচারণার তারিখ হচ্ছে 22 তারিখ থেকে শুরু হয়েছে, আর এই নির্বাচনটা হচ্ছে 20 তারিখে ছিল। কিন্তু সেই নির্বাচনকে স্থগিত করা হচ্ছে কোনো একটা মহলের চাপে পড়ে নির্বাচন কমিশন এটা করতে বাধ্য হয়েছে। এর আগেও 4-5টা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলোকে পেছানোর জন্য এবং একাধিকবার রিশিডিউল করার পেছনে একটা ছাত্র সংগঠন এবং তাদের দলের একটা প্রচ্ছন্ন একটা মদত ছিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে পেছানোর জন্য জাহাঙ্গীরনগরের যিনি ভিসি তিনি হচ্ছেন সাদা দলের নেতা। তিনি এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, পেছানোর জন্য, যাতে না হয় তার সকল বন্দোবস্ত করেছিল। শিক্ষার্থীদের প্রেসারে পড়ে তারা ছাত্র সংসদ দিতে বাধ্য হয়েছে। তার মানে এটা বোঝাই যাচ্ছে জুলাই পরবর্তী হারার ভয়ে এই ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনগুলো তারা চাচ্ছে না। সামগ্রিকভাবে তারা মানুষের ম্যান্ডেটে এখন আর বিশ্বাস করছে না, যেটা এক ধরনের
ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক একটা মানসিকতার বহিঃপ্রকাশ। ক্যাম্পাসের প্রশাসন থেকে শুরু করে সকলকে এই জাতীয় মনোভাব থেকে বের হয়ে আসা উচিত। অন্যথায় জুলাইয়ের যে স্পিরিটটা ছিল, ছাত্ররা রাস্তায় নেমে এত বড় একটা মনস্টারকে বিতাড়িত করতে পেরেছে, আর এই ক্যাম্পাসগুলোতে তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য ছাত্ররা তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস। 5টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, আপনিও বলছেন যে এখানে নির্বাচন যাতে না হয় সেই ধরনের নানাভাবে চেষ্টা করা হয়েছে। বিশেষ করে আপনি সাদা দলের কথা উল্লেখ করেছেন, এরকম বিশেষ কিছু শ্রেণীর কথা উল্লেখ করেছেন। তো এই যে নির্বাচন, যে দুটি ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হয়ে গিয়েছে, এর পিছনে কি নির্বাচন, জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক আছে, নাকি নির্বাচনে হেরে যাওয়ার একটা ভয় থেকে? আমার কাছে মনে হয় যে জাতীয় নির্বাচনের সাথে এর বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকার কথা না। যদি সেটা থাকতো তাহলে এর আগের নির্বাচনগুলো একই ফর্মুলায় ফেলে তারা স্থগিত করতে পারত। আর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা হয়ে গেল। তো সেটা যদি হতে পারে তাহলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি কেন হতে পারবে না? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের একটা লিটমাস টেস্ট ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে হয়তো ছাত্রদল বা অন্য প্যানেল বিজয় অর্জন করবে এবং তার মাধ্যমে একটা ভিন্ন ন্যারেটিভ তারা দাঁড় করাবে। তাদের বুদ্ধিজীবী দিয়েও এগুলো বলেছে যে ছাত্র শিবির আকস্মিকভাবে 4টা ছাত্র সংসদ জিতেছে, 1 মাস পরে যদি আবার ইলেকশন হয় তাহলে আর তারা জিতবে না, এটা হলপ করে লিখে দিতে পারে তারা। কিন্তু যখন দেখলো 1 মাস পরে এই ইলেকশনটাও ইসলামী ছাত্র শিবিরের প্যানেল নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করেছে এবং শিক্ষার্থীরা ছাত্র শিবিরের প্যানেলের উপর আস্থা রেখেছে, তখন তারা প্রচণ্ড রকমের ভয়ে ভীত হয়ে আছে এবং কোনো ধরনের ছাত্র সংসদ নির্বাচনের দিকে আর তারা যেতে চাচ্ছে না। ইভেন অন্য কোনো ইলেকশনের দিকেও তারা আর যেতে চাচ্ছে না। এখন তাদের একমাত্র টার্গেট একটা জাতীয় নির্বাচন হবে এবং তারা ক্ষমতায়িত হবে। ক্ষমতায়ন হওয়ার পর থেকেই যা ইচ্ছা তারা তার মতো করে ম্যানিপুলেশন করবে। আমার কাছে মনে হচ্ছে এমন একটা মানসিক সেটআপের মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং গভর্নমেন্টও তাদের প্রচ্ছন্ন মদদে প্রচ্ছন্নভাবে তাদের কথাগুলো শুনতে বাধ্য হচ্ছে। গভর্নমেন্টের মধ্যে তো এখন একটা গভর্নমেন্ট বসে আছে আমাদের কাছে। আচ্ছা, এই যে বিগত প্রায় 15-16 বছর ধরে কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি, বলা যায় যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, 2-1টি ব্যতিক্রম ছাড়া। তো এই যে নির্বাচন স্থগিত করে দেওয়া, এইটার পেছনে ছাত্র রাজনীতিকে নিয়ন্ত্রণ করার বা কোনো গোষ্ঠীর ছাত্র রাজনীতি যাতে সামনে অগ্রসর হতে পারে না পারে কিংবা নেতৃত্ব তৈরি হতে না পারে, এই ধরনের কোনো ষড়যন্ত্র বা এই ধরনের কোনো পরিকল্পনা আপনি দেখছেন কিনা? দেখেন, আপনি যেটা বললেন যে 15 বছর ধরে নির্বাচন হয়নি, এটা আরও পেছন দিক থেকে। মূলত আওয়ামী ফ্যাসিবাদের আমলে 19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছিল, সেটাও প্রশ্নবিদ্ধ, প্রচুর জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, অপোনেন্ট পার্টিকে প্রার্থী যারা ছিল তাদের উপরে প্রচণ্ড পরিমাণ আঘাত করা হয়েছে। সেখানে ভিপি ক্যান্ডিডেট যিনি ছিলেন নুরুল হক নূর, তার উপরে একাধিকবার আঘাত করা হয়েছিল। এবং তার পূর্বেও বিশেষ করে 1990 সালের পর থেকে টানা প্রায় 30 বছর এই দেশে 30-35 বছর ধরে কোনো ক্যাম্পাসে ইলেকশন হয়নি এবং 90-এর পর থেকে কারা ক্ষমতায় ছিল, পরপর 2বার তো সেখানে বিএনপি ক্ষমতা আসছে, আওয়ামী লীগ ক্ষমতা আসছে। তারা তাদের রিজিমকে টেকানোর জন্য তারা কোনো ধরনের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে অ্যালাউ করে নাই এবং তারা মনে করে ছাত্র সংসদ নির্বাচন হলে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হবে, ছাত্রদের কণ্ঠস্বর হবে, অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলবে, রুখে দাঁড়াবে। তাতে তাদের রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা যে দুর্নীতি করে, স্বজনপ্রীতি করছে, আন্তঃকোন্দলে জড়িত হয়ে আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, নানা ধরনের অপকর্মের বিরুদ্ধে কথা বলার জন্য এই ফোর্সটা যেন তৈরি না হয় সে ব্যাপারে কনস্পাইরেসি তো দীর্ঘদিন ধরেই চলে আসছে। আমরা জুলাই পরবর্তী ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে খুব জোরালো একটা দাবি ছিল, প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং শিক্ষার্থীরা যাকে পছন্দ করে তাকে তাদের নেতা নির্বাচিত করবে। বিভিন্ন ক্যাম্পাসে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের বাইরেও অনেকে নির্বাচিত হয়েছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিপি বাইরে থেকে নির্বাচিত হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএস বাইরে থেকে নির্বাচিত হয়েছে। এরা হচ্ছে দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্যাম্পাসের যে কোনো ধরনের অসামঞ্জস্যতার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। এই আন্দোলন করে জনগণের এবং ছাত্রদের কণ্ঠস্বর হয়ে তারা আবির্ভূত হয়েছে এবং শিক্ষার্থীরা তাদেরকেই তাদের নেতা হিসেবে বাছাই করেছে। এবং এখন ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে গেলে দুষ্কৃতিকারী যারা এগুলো করতে চায় তারা কিন্তু খুবই সতর্ক আছে এবং প্রতিটা ক্যাম্পাস যেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আপনারা দেখবেন এই ক্যাম্পাসগুলোতে নির্বাচন হওয়ার পরে ভায়োলেন্স একেবারেই নাই।
এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, স্টুডেন্টরা যা চাচ্ছে তার চাইতে কয়েক গুণ বেশি ডেভেলপমেন্ট তারা পাচ্ছে, যা চায়নি তারা তার চাইতে বেশি ইশতেহারে ছাত্ররা ইনক্লুড করে ছাত্র সংসদগুলো তারা নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। ছাত্র সংসদে বাজেট নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বাজেট দেওয়া হয়েছে তার 5 গুণের বেশি এখানে ছাত্র সংসদ কার্যক্রম পরিচালনা করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই স্টাইল, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাজেট দিচ্ছে না, কিন্তু আমাদের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের অ্যালামনাইদের মাধ্যমে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের কাছ থেকে তারা ফান্ড নিয়ে এসে তারা চেষ্টা করছে তাদের সাধ্যের মধ্যে থেকে তাদের কমিটমেন্টগুলো শতভাগ বাস্তবায়নের জন্য। এক্ষেত্রে প্রশাসন বিন্দুমাত্র সহযোগিতা আমরা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের বিন্দুমাত্র কোনো সহযোগিতা পাচ্ছি না, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন টোটালি কোনো সহযোগিতা করছে না। ইভেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো নতুন নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের ফান্ড নাই, স্টুডেন্টদের কাছ থেকে এর আগে কোনো অধ্যাদেশ ছিল না ছাত্র সংসদ নির্বাচনে, যার ফলে এই সংসদে নির্বাচিত প্রতিনিধিদের আসলে অনেক বেশি বেগ পেতে হবে কাজ করতে গিয়ে। এরপরেও আমরা কমিটেড, যে কমিটমেন্ট আমরা দিয়েছি আমরা এগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আচ্ছা, বর্তমানে একটি অনির্বাচিত সরকার বা নিরপেক্ষ একটি সরকার আছে, এই সময় ছাত্র রাজনীতির উপরে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারির 12 তারিখের পর নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসবে এবং এই সময়ে ছাত্র রাজনীতি হয়তো ক্ষমতাসীন যে দলই আসুক হয়তো নিয়ন্ত্রণের চেষ্টা করবে। আসলে আগামীতে ছাত্র রাজনীতির জন্য কোন ধরনের চ্যালেঞ্জ আপনি দেখছেন? ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্যাম্পাসে সহ অবস্থানের রাজনীতির ব্যাপারগুলো নিয়ে আমরা শঙ্কিত। ক্যাম্পাসে দীর্ঘ সময় ধরে যে গণরুম, গেস্ট রুম কালচারগুলো ছিল, বড় ভাই কালচারগুলো ছিল, এই কালচারগুলো আবার ফেরত আসে কিনা এটা নিয়ে আমরা শঙ্কিত। যদিও এই ব্যাপারে আমরা স্পষ্টভাবে বলেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে গণরুম, গেস্ট রুম কালচার একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এগুলো ফেরত আসার জন্য কতগুলো ইন্ডিকেটর কাজ করতে পারে যেগুলো আমরা এখন দৃশ্যমান দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে, যেমন শিক্ষকদের একটা অংশ গ্রুপিং, বিএমপির হয়ে একেবারেই ন্যারেটিভ বিনির্মাণ করা এবং প্রকাশ্য অবস্থান গ্রহণ করা, এই জাতীয় কার্যক্রমগুলো বর্তমানে তারা করছে। এবং সামনে যে হলগুলো রয়েছে সেই হলগুলোর প্রভোস্ট যারা হবে, এরপরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যারা হবে, এগুলো তো সব রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয়। ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন সময়ে চেষ্টা করা হয়েছে, তারা চেষ্টা করেছে নিউট্রাল এবং যোগ্য মানুষদেরকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য দায়িত্ব দিতে, কিন্তু গভর্নমেন্ট যখন ফরমেশন হবে তখন ভিসি তাদের মতো করেই তারা ভিসি নিয়োগ দিবে, প্রক্টর তাদের মতো নিয়োগ দিবে, প্রবোস্ট তাদের মতো করে নিয়োগ দিবে। সুতরাং মানে যে দলের থেকে প্রবোস্ট লবিং করে প্রবোস্ট হবে, প্রক্টর হবে, তারা নিঃসন্দেহে ওই ছাত্র সংগঠনকে প্রেফারেন্স দেওয়ার জন্য যে মেকানিজম করার দ্বারা সেগুলো করবে। এগুলো আতঙ্কের বিষয় বা আশঙ্কার বিষয়। কিন্তু আমরা মনে করি বা আমার ধারণা যে জুলাই পরবর্তী যে সিনারিওটা তৈরি হয়েছে, আবার যদি কেউ আওয়ামী ফ্যাসিবাদের মতো বা নিষিদ্ধ ছাত্রলীগের মতো ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণে নিতে চায়, ছাত্রলীগ যেভাবে প্রতিরোধের মুখোমুখি হয়েছে, বর্তমান প্রজন্ম তাদেরকে তার চাইতে বেশি প্রতিরোধের মুখোমুখি করবে। এবং এটা যদি তারা এটা করতেও চায়, গায়ের জোরে ক্যাম্পাসগুলোকে দখল করা, হলগুলো দখল করা, সিট বন্টন নিজেদের মতো করতে চাওয়া, তাহলে এটা তাদের রাজনীতির জন্য একটা মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিবে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। সুতরাং আমরা একদিকে শঙ্কিত, অন্যদিকে আশাবাদী যে এই প্রজন্ম জাগ্রত অবস্থায় রয়েছে এবং ইসলামী ছাত্র শিবির ছাত্রদের প্রতিনিধি হিসেবে ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরাও সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার জন্য চেষ্টা করব, যাতে ছাত্রদের অধিকার ক্যাম্পাসগুলোতে প্রতিষ্ঠিত হয়। এবং আমরা বিশ্বাস করি যেখানে ছাত্ররা তাদের ম্যান্ডেট দিয়ে ছাত্র সংসদগুলো নির্বাচিত হয়েছে, তারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ক্যাম্পাসে এখন যে স্থিতিশীল অবস্থা রয়েছে, নির্বাচন পরবর্তী ঠিক তেমনই একটি স্থিতিশীল অবস্থা ক্যাম্পাসে আবারও বিরাজমান থাকার জন্য, যাতে বিরাজমান থাকে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাব ইনশাআল্লাহ। আপনি ছাত্র ক্যাম্পাসগুলোতে সহাবস্থানের কথা বলেছেন। বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে দুটি ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে কাজ করছে, বড় দুটি ছাত্র সংগঠন, এর বাইরে ছোট ছোট অনেকগুলো ছাত্র সংগঠন আছে, ছাত্র দল এবং ছাত্র শিবির। ক্যাম্পাসে তাদের অবস্থানটা বেশ স্ট্রং। তো এই দুটি ছাত্র সংগঠনের সাথে পারস্পরিক সম্পর্কটা খুবই জরুরি। তো ক্যাম্পাসে আপনারা কি মনে করছেন যে ছাত্র দলের সাথে আপনাদের সম্পর্কটা এখন স্বাভাবিক আছে, বা এই যদি কোনো দূরত্ব থেকে থাকে এই দূরত্বটা কমানোর জন্য আপনাদের পক্ষ থেকে কি চেষ্টা করছেন? আমরা তো ছাত্র সংগঠনগুলোর সাথে ইন্টিমেসি বাড়ানোর জন্য একাধিকবার জুলাইয়ের পরবর্তী বসার চেষ্টা করছি, এর আগেও আমরা বসেছিলাম। ছাত্র দলের সাথে আমাদের যোগাযোগটা দীর্ঘদিনের এবং পুরাতন।
ছাত্র সংগঠনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সব ছাত্র সংগঠনকে অ্যাপ্রোচ করা হয়। ইভেন আমাদের যে কিছুদিন আগে সদস্য সম্মেলন হয়ে গেল, এই প্রোগ্রামেও আমরা ছাত্র দলকে ইনভাইট করেছি। ছাত্র দল সহ বাম ছাত্র সংগঠন এবং ডান ব্লক, ইসলামী ছাত্র সংগঠন যারা আছে দেশের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিছুদিন আগে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি যারা ছিল তাদের নিয়ে আমরা একটা সংবর্ধনার আয়োজন করেছিলাম। এই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা ছাত্র দল থেকে শুরু করে সবাইকে ইনভাইট করেছিলাম। ইভেন জুলাইয়ের পরবর্তী তৎকালীন সময় আমাদের যিনি কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি জেনারেল ছিলেন, তারা ডাইরেক্ট বিএনপি অফিসে গিয়ে ওনাদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিদের সাথে বসে আলাপ আলোচনা করা হয়েছিল যে আমরা নতুনভাবে এখন ক্যাম্পাসে কিভাবে রাজনীতি করতে পারি, আসেন মিলেমিশে আমরা কাজ করি। কিন্তু তারা তখন নিজেদেরকে অনেক বড় ছাত্র সংগঠন মনে করে, একক ক্ষমতার অধিকারী মনে করে তোয়াক্কা করতো না, বা তারা ক্যাম্পাসগুলোতে সেভাবে রেসপন্স করেনি অন্য ছাত্র সংগঠনগুলোকে। এর ফলশ্রুতিতে একটা দূরত্ব মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। তো আমাদের পক্ষ থেকে আমরা আমাদের প্রতিটা বড় বড় ইভেন্টে আমরা ছাত্র সংগঠনগুলোকে ইনভাইট করছি, যোগাযোগ রাখার চেষ্টা করছি, আমন্ত্রণ জানাচ্ছি, বিভিন্ন ন্যাশনাল ইস্যু হলে তাদেরকে নিয়ে বসার চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে কোনো ঘাটতি নাই। এক্ষেত্রে অন্য ছাত্র সংগঠনগুলোকেও আরও বেশি উদার হতে হবে, বিশেষ করে ছাত্র দলকে। এখন ছাত্রদল, আমরা ছাত্র শিবির তো স্বাধীনভাবে কাজ করতে পারি, স্বাধীনভাবে আমাদের চিন্তা, আমাদের পরিসর আমরা সাজাতে পারি। কিন্তু এটা ছাত্রদলের জন্য অনেক ডিফিকাল্ট যে তারা মূল দলের রাজনীতির বাইরে গিয়ে নিজস্ব একটা এজেন্ডা নিয়ে বা রাজনীতিক ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের জন্য তারা যে কার্যক্রম পরিচালনা করবে, এটা ছাত্র দলের জন্য কঠিন। তাদের মেইন স্ট্রিমের রাজনীতির সাথে তাদের সামঞ্জস্য রেখেই তাদের এজেন্ডাগুলো সেট করতে হয়। তো সেই জায়গা থেকে যদি তারা বের হতে পারে তাহলে এই পরিস্থিতিটা আরও বেশি নর্মালাইজ হবে। তবে এখন পর্যন্ত যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আপনি দেখেছেন কোথাও কিন্তু কোনো ধরনের সংঘর্ষ বা বড় ধরনের ক্লাশ হয়নি। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলো প্রশাসন বসেই সাথে সাথে মিটিয়ে দিয়েছে। এবং আগে যেটা হয়তো ছাত্র সংসদ নির্বাচন হলেই কিছু মানুষ মারা যেত, প্রচুর আহত হতো, প্রচুর সংঘর্ষের ঘটনাগুলো ঘটতো, এই ক্ষেত্রে এইবারের ছাত্র সংসদ নির্বাচনগুলো সম্পূর্ণ বিপরীত ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে ক্যাম্পাসগুলোতে আমরা বড় ধরনের ভায়োলেন্সকে অ্যাভয়েড করে কিভাবে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। এবং এই ছাত্র সংগঠনগুলো ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করলেও কোনো ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির দ্বারা কোনো ছাত্র সংগঠন নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বা আক্রমণের শিকার হয়েছে, বা মানে সাইবার বুলিংয়ের শিকার হয়েছে, এটার কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। আমরা নির্বাচিত হওয়ার পরে কোনো মিছিল করি নাই, আমরা অনেক বড় শোডাউন করি নাই, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, শুকরানা নামাজ পড়ে এরপরে আমাদের ছাত্র সংসদে স্বাভাবিক কার্যক্রম আমরা চালু করেছি। কোনো ছাত্র সংগঠনকে তিরস্কার করা, তির্যক মন্তব্য করা, এই জাতীয় সকল কার্যক্রম থেকে আমরা বিরত। এবং আমরা মনে করছি ক্যাম্পাসে এখন যে পরিস্থিতি, সবাই তার নিজস্ব ভ্যালুস নিয়ে স্টুডেন্টদের কাছে যাবে, স্টুডেন্টরা তাদের ভ্যালুসগুলোকে যাচাই বাছাই করে তারা রেদার তারা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে। এই রাইটসটা স্টুডেন্টদের থাকা উচিত। জোর করে ইসলামী ছাত্র শিবির কোনো সাধারণ ছাত্রকে ছাত্র শিবিরের কোনো কর্মসূচিতে অ্যাটেন্ড করায় না। ইভেন ছাত্র সংসদগুলো নির্বাচিত হওয়ার পরেও কোনো ধরনের কর্মসূচিতে তাদেরকে ফোর্সফুলি রাস্তায় কোনো রাজনৈতিক এজেন্ডায় অথবা ক্যাম্পাসের মধ্যে আন্দোলনে নিয়ে আসে না। জোর করে ইন্সপাইরেশন করি, আমরা আন্দোলনের ডাক দিচ্ছি, আমরা আমাদের মতো করে কর্মসূচি সাজাচ্ছি, ছাত্ররা আমাদেরকে সাড়া দিচ্ছে। সুতরাং ক্যাম্পাসে এরকম একটা রিদম বজায় রাখাটা খুব জরুরি ছিল, যেটা আমাদের কমিটমেন্ট, এবং আমরা সেই কমিটমেন্টটা রক্ষা করতে সক্ষম হয়েছি ক্যাম্পাসে। আচ্ছা, ছাত্র শিবিরের ব্যাপারে একটা নেগেটিভ কথা প্রচলিত আছে যে শিবির আওয়ামী লীগের সময় একটা গুপ্ত সংগঠন হিসেবে কাজ করেছে। এই বিষয়ে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন বিষয়টার? প্রথমে এইগুলো নিয়ে অনেকবার ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু গুপ্ত সংগঠন মানে এটাতে কার কি ক্ষতি হয়েছে? যদি এরকমই হয়, তাদের ন্যারেটিভ হয়, তাতে কার কি ক্ষতি হয়েছে? কার্যত এই 15 বছরে একটা ভিন্ন ধরনের মিডিয়া ন্যারেটিভ এখন আমাদের মাঝে আমাদের জন্য দাঁড় করানো হচ্ছে। আগে ফ্রেমিং করা হতো একরকম, ছাত্র শিবিরের কোনো অধিকার তো ছিল না ক্যাম্পাসগুলোতে। এই দীর্ঘ সময় ধরে আপনারা দেখবেন গুম কমিশনের যে রিপোর্ট দিয়েছে, তার 31% গুমের শিকার ইসলামী ছাত্র শিবির একক ছাত্র সংগঠন হিসেবে। ছাত্র দলের লিস্টটা অনেক পেছনে। একক ছাত্র সংগঠন হিসেবে যে পরিমাণে গুমের শিকার হয়েছে, একেবারে একটা মেইন স্ট্রিমের বড় রাজনৈতিক দল বিএনপির প্যারালাল কাছাকাছি এত নির্যাতন একটা ছাত্র সংগঠনের উপর করা হয়েছে।
103 জন ভাইকে আওয়ামী আমলে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত 103 জনকে হত্যা করা হয়েছে। আমাদের নামে কয়েক হাজার মামলা দেওয়া হয়েছে, প্রায় 10,000-এর অধিক মামলা দেওয়া হয়েছে, কয়েক লক্ষ আসামি করা হয়েছে। আমাদের ভাইদের ছাত্র জীবন শেষ করতে পারে নাই, ক্যাম্পাসে আমাদের নামাজ পড়ে, এই কারণেই পিটিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। আবরার ফাহাদ তো ছাত্র শিবির করতো না, কিন্তু শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে যে সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। এরপরে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সে ছিল একটা দর্জি, ডে লেবার, কিন্তু তাকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে। এমনভাবে করা হয়েছে মিডিয়া ফ্রেমিংগুলো দীর্ঘ 17 বছর ধরে, যে আমাদের তো কোনো রাইটস ছিল না ক্যাম্পাসে। সুতরাং ক্যাম্পাসে যে ছেলেটা ছাত্র শিবির করতো, সেই ছেলেটাকে তার পরিচয় তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, পরিচয় দিলে তার ছাত্র জীবনই শেষ করতে পারবে না। তখন আমাদের কার্যক্রমগুলো ক্যাম্পাসের বাইরে আমরা পরিচালনা করতাম। আমাদের ফেসবুক ওয়াল ঘাটলে আপনারা দেখবেন প্রতিটা কর্মসূচির ছবিগুলো আমরা তৎকালীন সময় থেকে শুরু করে আমরা চালু রেখেছি, আমাদের কার্যক্রমগুলো চালু রেখেছি। সুতরাং এই সস্তা ন্যারেটিভ যারা নিয়ে আসে, এগুলো তো ছাত্ররা অ্যাকসেপ্ট করছে না, এবং এই ন্যারেটিভ নিয়ে এসে তারাই পর্যদস্ত হয়েছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদের সাথে ছিল, আমরা তাদের সাথে ছিলাম। সুতরাং তারা জাজমেন্ট করে কাজের মাধ্যমে, কোনো বস্তাপোসা ন্যারেটিভ দিয়ে কোনো শিক্ষার্থীকে এখন আর মন ভুলানো কথা, আগে যেমন বলতো রক্কাটা, তারপরে হচ্ছে এই আলবদর, আশামস, রাজাকার, এইসব ট্যাগে এখন আর চলবে না। বাংলাদেশ এখন নতুন ধারায় প্রবাহিত হয়েছে। এজেন্ডা দিতে হবে, ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। যা আমি দিতে পারবো এজেন্ডা, সেই অনুযায়ী আমি স্টুডেন্টদের সাপোর্ট পাবো। ইসলামী ছাত্র শিবির এই জাতীয় ছোট্ট ছোট্ট ন্যারেটিভের পেছনে না ছুটে তার কাজগুলোকে ইসলামী ছাত্র শিবির সাজানোর চেষ্টা করছে। এবং অন্য অন্য ছাত্র সংগঠন যারা এই বাজে ন্যারেটিভগুলো বিনির্মাণ করার জন্য চেষ্টা করে, এরা ক্যাম্পাসে কিন্তু আনন্দের সাথেই ছিল। 19 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ছাত্র শিবির কি সেখানে অংশগ্রহণ করতে পারছিল? সম্ভব ছিল কিনা আদতেও, সেরকম সিচুয়েশন ছিল কিনা? কিন্তু ছাত্রদল তো ঠিকই অ্যাটেন্ড করছে। ছাত্রলীগের সাথে তো তখন কোলাকুলিও করতে আমরা দেখছি। দৃশ্যত তারা সহাবস্থানের রাজনীতি ক্যাম্পাসে করার জন্য চেষ্টা করছে প্রতিটি ক্যাম্পাসে। ছাত্রদল তো তখনও ক্যাম্পাসে ছিল, প্রকাশ্যেই কাজ করতে পারছে, হলগুলোতে তারা ছিল, এবং বাম সংগঠনগুলো তো গলায় গলায় মিলিয়ে তারা কাজ করছে, কুসুম কুসুম আন্দোলন তারা করছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে তারা অন্য কোনো আর বক্তব্য দিতে না পেরে এই একটা ন্যারেটিভ তারা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে, এবং আমি মনে করি এগুলো তাদের জন্যই বুমেরাং হয়েছে। ইসলামী ছাত্র শিবির সবসময়ের জন্যই তাদের কর্মসূচি, কর্মকাণ্ড চরম জুলুম নির্যাতনের মধ্যেও চালু রাখার জন্য চেষ্টা করেছে। একটা ওয়েতে পারে নাই, আর একটা ওয়ে অবলম্বন করেছে। তবে আমরা আমাদের কার্যসূচি, কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করেছি। গুমের কথা বলেছেন, সন্ধান পাওয়া যায়নি এরকম কি কোনো? এখনো পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইয়ের কোনো সন্ধান আমরা পাই নাই। গুম কমিশনে রিপোর্ট করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত তারা কোনো সদুত্তর দিতে পারে নাই। র্যাবকে অবহিত করা হয়েছে, পুলিশকে অবহিত করা হয়েছে, বারংবার প্রশাসনকে জানানো হচ্ছে, এবং পরিবারের পক্ষ থেকে 5 আগস্টের পরে একাধিকবার সংবাদ সম্মেলন করা হয়েছে, এবং প্রশাসনের কার্যালয়গুলোতে গিয়ে গিয়ে আমরা নকিং করার জন্য চেষ্টা করেছি। আমরা এখনো 7 জন ভাইয়ের কোনো সন্ধান এ ব্যাপারে আপনারা নিজস্ব কোনো তাদেরকে সন্ধানের জন্য চেষ্টা করছেন কিনা, নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে? আমাদের তো নিজস্ব নেটওয়ার্ক যতটুকু আছে আমরা চেষ্টা করছি, আমরা কোনো হদিস করতে পারছি না। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বলা যায় যে এই নির্বাচনে বাংলাদেশের মানুষের বড় ধরনের একটা আশা আছে, এবং অনেকে 15 বছর ধরে ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি, তারা প্রথমবারের মতো ভোট দিবে। তো নির্বাচন নিয়ে অনেকেই অনিশ্চয়তার কথা বলছে। আপনার কাছে কি মনে হয় যে আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে? অনিশ্চয়তা তারিখ নিয়ে নেই, সুষ্ঠু হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। প্রথমত নির্বাচন কমিশন একপাক্ষিক হয়ে গেছে এবং একদিকে ঝুঁকে গিয়েছে তারা। প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্স সব কিছুই দেখছি আমরা একপাক্ষিক হয়ে গিয়েছে। এবং আপনি দেখবেন নির্বাচন কমিশনের হ্যাঁ গণভোটের প্রচারণা তারা শুরু করেছে, হ্যাঁ ভোট দাও। সেখানে তারা যে স্টিকার তৈরি করেছে, সেই স্টিকারে ব্যালট বাক্সের মধ্যে যে ব্যালটটা ফেলা হচ্ছে তার উপরে ধানুষ শীষের লোগো লাগানো আছে। মানে ইন্টেনশনালি এই জিনিসগুলোর প্রচারণায় সর্বদিক থেকে প্রেফারেন্স দিচ্ছে বিএনপিকে। এবং বিএনপির যে ধরনের ক্যান্ডিডেট, তাদের দ্বৈত নাগরিক ছিল, ক্যান্ডিডেটদের মধ্যে কারো কারো ঋণ খেলাফি ছিল, এগুলোও তারা প্রাথমিক বাছাই বৈধতা দিয়ে দিয়েছে। এবং আর অন্য অন্য দলের ক্ষেত্রে দেখেছি একেবারে স্ট্রিক্টলি যাচাই বাছাই করা হচ্ছে, কোনো ছোট্ট কোনো ত্রুটি পেলেও কোনো ধরনের কথা শোনা হচ্ছে না, রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এটা তো বিমাতা সুলভ আচরণ। প্রশাসনের উদ্যোগটা খুবই দুর্বল আমাদের কাছে মনে হচ্ছে। শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে শহীদ হয়েছে, তার হত্যাকারীরা দেশের বাইরে নাকি চলে গিয়েছে পালিয়ে, তাদেরকে 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে যাওয়ার পরেও কেন গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, পালানোর সুযোগটা কেন দেওয়া হলো?
প্রশাসনের ভঙ্গুর অবস্থা। এনএসআইয়ের প্রধান গিয়ে একটা রাজনৈতিক দলের সাথে গোপনে মিটিং করে আসে, সেগুলো আবার মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। যে ইন্টেলিজেন্স এজেন্সি এটা বাংলাদেশের ইতিহাসকে ভেঙে এরকম একটা দলের সাথে এই জাতীয় মানে সাক্ষাৎ করে আসতে পারে, কোন ধরনের ষড়যন্ত্র করেছে এটা তো জাতির কাছে তারা এখনো পরিষ্কার করে নাই। এবং এই যে এজেন্সিগুলোর কার্যক্রমগুলো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। বিভিন্ন জায়গায় আন্তঃকোন্দলে এখন পর্যন্ত একটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, তাদের 217 জন এখন পর্যন্ত আন্তঃকোন্দলে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে পাচ্ছি না, গ্রেপ্তারের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি না। প্রকাশ্য দিবালোকে মানুষদেরকে পিটিয়ে মানে গুলি করে হত্যা করা হচ্ছে, পাথর মেরে হত্যা করা হচ্ছে, এগুলোরও কাঙ্ক্ষিত বিচার দেখতে পাচ্ছি না। প্রচুর অবৈধ অস্ত্র, এখন আওয়ামী লীগের কাছে যে অস্ত্রগুলো ছিল সেগুলোর এখনো পর্যন্ত অবস্থান রয়েছে দেশের মধ্যে, এবং একটা সন্ত্রাসী চক্র যারা দীর্ঘদিন জেলখানায় ছিল তাদেরকে জামিন দিয়ে দেয়া হচ্ছে। সামগ্রিক অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করা দরকার সেই কার্যক্রমগুলোর ফিল্ড তৈরি ইতিমধ্যে হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তো নিঃসন্দেহে আমাদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে। তবে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, যৌথ অভিযান পরিচালনা করে হলেও অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা দরকার, জনমনে স্বস্তি নিয়ে আসা দরকার। একপাক্ষিক আচরণগুলো নির্বাচন কমিশনকে অবশ্যই পরিহার করা দরকার। এবং পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট যাদেরকে দিবে, প্রিজাইডিং অফিসার যারা থাকবে নির্বাচন পরিচালনার দায়িত্বে, তাদের স্বচ্ছতা, তাদের নিরাপত্তা এগুলো নিশ্চিত করা দরকার। হ্যাঁ ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি ব্যালট পেপারগুলো অনেক আগে প্রেরণ করা হবে। এই ব্যালট পেপারের নিরাপত্তা এবং নিশ্চয়তা কিভাবে হবে সেগুলো নির্বাচন কমিশন করার মতো সক্ষমতা অর্জন করেছে কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচনের ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করেছিলাম যে আগে উপজেলা নির্বাচন অথবা ইউনিয়ন পরিষদের নির্বাচনটা হয়ে যাক। যদি সেটা হতো তাহলে এই নির্বাচন কমিশন নির্বাচনের জন্য আসলেই ফিট কিনা, নির্বাচন করার উপযোগী পরিস্থিতিতে তারা আছে কিনা সেটা পরীক্ষা হয়ে যেত, কিন্তু তারা সেটা করে নাই। একেবারেই রিজিম চেঞ্জের মতো একটা বিশাল বড় জাতীয় নির্বাচনের দিকে তারা শুরুতেই, এটা তাদের জন্য একটা বড় ধরনের মুসিবত হবে আমার কাছে মনে হচ্ছে, কারণ প্রি এক্সপিরিয়েন্স এই নির্বাচন কমিশনের অধিকাংশ কমিশনারেরই নাই। সেই ক্ষেত্রে শঙ্কা তো কিছুটা আছেই। তবে আমরা মনে করছি উপদেষ্টারা বারবার আমাদেরকে অভয় দিচ্ছেন, বলার চেষ্টা করছেন সবচেয়ে স্বচ্ছ নির্বাচন তারা করবে। আমরা তাদের উপর আস্থা রাখতে চাই। তবে বিমাতাসুলভ যে আচরণগুলো হচ্ছে সেই আচরণগুলো থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা রাখলেই বরং সেটা এই জাতির জন্য কল্যাণকর হবে। আর একটা বলতে চাই যে কেউ যদি আবার 2008 সালের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়, ভোট ডাকাতি করতে চায়, মারাত্মক খেসারত দিতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এরকম কার্যক্রম করে তো আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা একটা দল, তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে শুধু মানুষের ভোটাধিকার নষ্ট করতে গিয়ে। আবার যদি এজেন্সির ফাঁদে পা দিয়ে কোনো নির্বাচন ম্যানিপুলেশন করা হয়, ছাত্ররা তো বসে থাকবে না, তরুণ প্রজন্ম বসে থাকবে না। আমার মনে হয় প্রতিটা সেন্টারে তারা প্রোটেকশন গড়ে তুলবে। ভোট ডাকাতি দেখলে আগের মতো আর নীরবে কেউ সহ্য করবে না, কারণ এই সহস্রাধিক শহীদের রক্ত এখনো পর্যন্ত আমাদের চোখের সামনে জজল্যমান অবস্থায় রয়েছে। আমরা স্পষ্টভাবে শহীদের বিচারের ক্ষেত্রে গড়িমসি আমরা দেখতে পেয়েছি, আমাদের অন্তরে এগুলোর রক্তক্ষরণ এখনো হচ্ছে। সুতরাং এই রক্তের উপরে দাঁড়িয়ে যদি স্বচ্ছ একটি নির্বাচন না হয়, তাহলে এর দায় ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। যারা এই স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাদেরকে গণপ্রতিরোধের মুখে পড়তে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, তো আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অতিথির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।